হ্যালো, হ্যালো। ওকে, আসসালামু আলাইকুম। ক্যারেক্টার ডিজাইনের প্রথম ক্লাস আজকে আমাদের, যেটা হচ্ছে আজকে আমরা একটা ফ্রন্ট ফিগার করব, একটা মেল ফিগার। মেল ফিগার বলতে পুরুষ ফিগার, এবং আমাদের সাবকন্টিনেন্ট এরিয়া বা আমাদের ইন্ডিয়ান, বাংলাদেশ বা আমাদের এই যে দক্ষিণ এশিয়ার যে ধরনের ফিগারগুলো আমরা নিয়ে কাজ করি, সেই ফিগার নিয়ে কাজ করব, কিন্তু একদম আদর্শ ফিগার, মানে যে ফিগারগুলোকে আমরা বলি প্রপোর্শনেট হিসেবে সব দিক থেকেই ঠিক। প্রপোর্শন ঠিক রাখতে গেলে আমাদেরকে একটা সঠিক মাপের ছবি আঁকতে হয়। সঠিক মাপে যখন আমরা একটা ফিগারকে দাঁড় করাই, তখন প্রথমেই শুরু করি হচ্ছে ওভাল থেকে। হ্যাঁ, এরকম একটা ওভাল নিলাম। ওভালটাকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। ঠিক আছে, গ্রুপ করলাম। এই একটা ওভাল নিয়ে আমি গ্রুপ করে নিলাম। এরপরে আমি একটা মাঝখান থেকে ভার্টিক্যাল লাইন, ওপর থেকে নিচ পর্যন্ত একদম সমান্তরাল ভার্টিক্যাল একটা লাইন নিলাম, এবং ভার্টিক্যাল লাইনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, যেন অন্য কোনো লাইনের সাথে এটা একসাথে অ্যাটাচড হয়ে না যায়, সেই জন্য। আচ্ছা, এইবার আমাদের সঠিক মাপের কথা যে বললাম, মাপের একটা হিসাব হচ্ছে, আমরা আদর্শ ফিগার, পুরুষ ফিগার সাধারণত 7টা ওভাল বা 7.5টা ওভাল এরকমভাবে করে থাকি। কম বেশিও হতে পারে, সেটা হচ্ছে পরে যখন আমরা নিজেদের মতন করে যে কোনো ধরনের ক্যারেক্টার ডিজাইন করতে চাচ্ছি, তখন হচ্ছে আমাদের সেটা ছোট বড়, মোটা খাটো চিকন যেমনই ফিগার করি, তখন সেই হিসাব মতন সেটা আসে। তাহলে এখন আমরা একটা আদর্শ ফিগার যদি করতে হয়, তাহলে 7টা ওভাল নিচ্ছি। কয়টা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে এই যে 7 নাম্বার ফিগার, 7 নাম্বার ওভালটা নিলাম। এরপরে সবটাকে আমি একসাথে করে একটা গ্রুপ করে রেখে দিলাম। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ। এরপরে আমি রাফ ড্রয়িং করব। রাফ ড্রয়িংয়ের জন্য আমি একটা অন্য ধরনের কালার নিয়ে নিই, অন্য যে কোনো একটা ব্লু কালার নিলাম, সফট একটা কালার, যেটাকে আমি রাফ করব। এখন প্রথম কাজগুলো আমরা যখন রাফ করি, খুবই রাফ, একদম যেই ফিগারটা করতে চাচ্ছি, যে আদলটা দিতে চাচ্ছি, সেই আদলটাকে আমি একটা রাফ স্কেচ করে নিতে হবে। হ্যাঁ, রাফ স্কেচ করতে গেলে প্রথম হচ্ছে ফেসের কাজ। ফেসের কাজে যখন এই উপরের যে ওভালটা, এটাকে আমি মাথা বা ফেস হিসাবে ধরছি, মাথার কাজ যদি হয়, তাহলে একদম এই যে উত্তল অংশ, সর্বোচ্চ উত্তল অংশ থেকে আমি এইভাবে চোয়ালের গঠনটাকে আগে বের করছি। যেহেতু পুরুষ ফিগার করব, চোয়ালটা কিন্তু বোল্ড হবে। হ্যাঁ, মেয়ে ফিগার বা বাচ্চা শিশু ফিগার করতে গেলে তখন হচ্ছে চোয়ালটাকে আমরা সাধারণত গোল গাল করে রাখি, হ্যাঁ, একটু স্মুথ করে রাখি। কিন্তু যখন পুরুষ ফিগার, তখন হচ্ছে চোয়ালের গঠনটা হবে একটু বোল্ড, একটু কোনাকৃতি, তাহলে বোল্ডনেসটা আসে। ঠিক আছে, ওকে। এইবার হচ্ছে যেখান থেকে আমি এই যে চোয়ালের লাইনটা নিয়ে এসেছি, ঠিক সেই বরাবর আমি একটা স্ট্রেট লাইন দিচ্ছি। এই যে স্ট্রেট লাইন, হ্যাঁ, হরাজেন্টাল লাইন, স্ট্রেট হরাজেন্টাল লাইন। এরপরে দিচ্ছি আরেকটা হরাজেন্টাল ছোট্ট একটা লাইন, আরেকটা হরাজেন্টাল লাইন। এই লাইনটা আরেকটু নিচে নামাবো এরকম জায়গায়। তাহলে আমি এই স্পেসটাকে 3টা ভাগে ভাগ করলাম। ফেসের এই স্পেসটাকে আমি যে স্টাইলে শেখাচ্ছি, এটা কিন্তু সবচাইতে সহজ স্টাইল। হ্যাঁ, কারণ আমরা ইন্টারনেটে সার্চ করলে, গুগল সার্চ করলে প্রচুর পরিমাণ ভিডিও পাই, বা অনেক নিয়মকানুন আছে, যে নিয়মকানুনের মধ্যে ছবি আঁকলে আমরা একটা কমপ্লিট ফিগার দাঁড় করতে পারি, কিন্তু অধিকাংশ নিয়মই বেশ জটিল। তো আমি চেষ্টা করছি সবচাইতে সহজ নিয়মে শেখানো, যেটা সহজে সবাই ক্যাচ করতে পারে। ঠিক আছে, আচ্ছা। এইবারে হচ্ছে আমি চোখের জন্য একটা স্পেস রাখি। এই পাশে একটা চোখের জন্য স্পেস রাখলাম, একদম লাইন বরাবর। হ্যাঁ, এই পাশে একটা চোখের জন্য স্পেস রাখলাম। 2টা চোখের মাঝখানে যেন একটা চোখের জায়গা থাকে। ভ্রুর জন্য একটা স্পেস রাখলাম, এই যে ভ্রু এঁকে দিলাম। এবার চোখ বরাবর যে লাইনটা ছিল, সেই লাইন থেকে কান আসবে নাকের লাইন বরাবর। এটা নাকের লাইন। হ্যাঁ, তাহলে কানটা আসলো নাকের লাইন বরাবর।
এই কানটা আসবে নাকের লাইন বরাবর। ওকে, আচ্ছা, এইটা নাক হবে, একদম সিম্পল একটা নাকের লাইন আপাতত দিয়ে রাখি, ঠোঁটের লাইন। এরপরে হচ্ছে চুলের লাইন। আমি যদি চুলের এটাকে যদি আমি স্কাল হিসেবে ধরি, মাথার লাইন হিসেবে ধরি, তাহলে চুলের লাইনটা অবশ্যই তার উপরে হবে, কারণ একটা চুলের থিকনেস থাকে, হ্যাঁ, উচ্চতা থাকে। চুল থেকে মাথা থেকে গজানোর পরে চুলের একটা উত্তল অংশ থাকে, সেই অংশটা। আর ছেলে ফিগারের কপালটা বোল্ড, আমি একটু আগে বলেছি চোয়ালো যেমন বোল্ড হয়, কপালের গঠনও থাকে হচ্ছে একটু চৌকোন আকৃতি, হ্যাঁ, একটু চৌকোন আকৃতি, এইরকম চৌকোন আকৃতির কপাল থাকে। আচ্ছা, তাহলে একটু এখানে সামান্য একটুখানি কার্ভ লাইন দিলাম, তারপরে এইভাবে দিলাম, হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে চুলের যে গঠনটা, চুলের গঠনটা আপাতত এইভাবে একটা রাফের মধ্যে রেখে দিচ্ছি, এটাকে আমরা পরে ফাইনালাইজ করব, ঠিক আছে। এই আর চোয়াল আঁকলাম যখন, ছেলে ফিগার, গোফ দাড়ি এগুলো আমরা দিতে পারি, বাংলাদেশি ফিগারে সাধারণত থাকে। সো আমরা যদি গোফ দাড়ি এগুলো যদি দেই, তাহলে এখান থেকে এই আসবে, এই আসবে, এখান থেকে নাকের নিচে থেকে এই লাইনটা আসবে, এখানে এইভাবে কার্ভ লাইন দিলাম, খুব সিম্পল, হ্যাঁ, খুব সিম্পল। আচ্ছা, এইবার হচ্ছে তার কাঁধের গলার লাইন, কাঁধের লাইন, গলার লাইন যদি আসে, তাহলে এই যে ঘাড় বরাবর, ওই মাথার স্কাল বরাবর তার এই যে গলার লাইন, হ্যাঁ, এই যে গলার লাইন, ঠিক আছে। এটা স্মুথ লাইন, কার্ভ লাইন, স্ট্রেট টাচ করে একটা স্ট্রেট লাইন কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে, একটু কার্ভ হবে, হালকা একটু কার্ভ হবে, এই যে কার্ভ। আচ্ছা, এইবার হচ্ছে তার ঘাড়ের লাইন, ঘাড়ের লাইনটা যখন আমি দিব, তখন আগেই এই জায়গাটা একটা ওভাল দিয়ে নিচ্ছি। কেন দিচ্ছি? ওভালটার এই যে গলাটা দিলাম, এটা একটা সিলিন্ডারের মতন, সিলিন্ডারের যদি হয় তাহলে এই অংশটা আমি একটা ওভাল দিয়ে সেটাকে বোঝাচ্ছি, এবং ঘাড়ের যে লাইনটা হবে সেই লাইনটা ওই যে পিছনের সিলিন্ডার, সেই সিলিন্ডারের লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে তারপরে ঘাড়ের লাইনটা নামবে। ঘাড়ের লাইনটাও কিন্তু এই লাইনটা দিলাম খাট করে এখানে লাইনটা দিয়ে দিলাম সেভাবে না, লজিক্যালি আসতে হবে, হ্যাঁ, যেটা লজিক সেইভাবে আসতে হবে, সায়েন্টিফিকলি আসতে হবে। আচ্ছা, এইভাবে দিলাম, এই যে ঘাড়ের লাইনটা আসলো, এই পর্যন্ত, এই পর্যন্ত ঘাড়ের লাইনটা দিলাম। আচ্ছা, কাঁধের লাইনটা যদি আসলো, এই পর্যন্ত দিলাম, বেশি বড় দিব না, তাহলে বেশি বড় দিয়ে ফেললে হবে না, যেটা নর্মালি আসবে সেইটুকু, এইটুকু। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে একটা সার্কেল দিলাম, ঠিক পাশে, বাম পাশে ডান পাশে দুইটা সার্কেল দিলাম। দুইটা সার্কেল দিলাম কেন? হাতের লাইনের যে জয়েন্ট এবং কাঁধের লাইনের যে জয়েন্ট, এখানে হাড়ের কিন্তু একটা জয়েন্ট থাকে, সবাই জানি আমরা, সেই জয়েন্টটা আগে দিয়ে নিলাম। এরপর হচ্ছে চেস্ট লাইন। চেস্ট লাইনটা আমাদের একটা মাথার সমান বুকের অংশটা হয় চেস্ট লাইন, তাহলে কতটুকু আসবে? এই পর্যন্ত আসবে, তাই না? এই সার্কেলটা, তার 3 নাম্বার সার্কেলের মাঝামাঝি পর্যন্ত চেস্ট লাইনটা আসবে। চেস্ট লাইনটা কিভাবে আসতেছে? যেহেতু ছেলে ফিগার, একটু চওড়া বুক, বুকের ছাতি চওড়া বলে না, সেই ছাতিটা চওড়া হলো, এইভাবে আসলো, এইভাবে আসলো, এবং একদম পাঁজরের মাঝখানে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ঘাসটা থাকে, হ্যাঁ, এই ঘাসটা থাকে সবার, প্রত্যেকের, হ্যাঁ, আমাদের রিপ কেস বলি, যেটা রিপ কেস, এভাবে পাঁজরগুলো লাইন দিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু এই অংশটা ঠিক এইরকম থাকে। তো সেই অংশটা আমরা ভুলবো না, হ্যাঁ, এই অংশটা আমরা অবশ্যই করব, এটা আঁকবো, ঠিক আছে, ওকে। এইবার কোমরের অংশ, যেহেতু পুরুষ ফিগার, তার কোমরের কিন্তু খাঁজ মেয়ে ফিগারের মতন ওরকম হবে না, এরকম একটা হালকা কার্ভ লাইন আসবে, ঠিক আছে, চওড়ার মধ্যে। মেয়ে ফিগার হলে কোমরটা আরও চিকন হয়ে যেত। আচ্ছা, তারপরে হচ্ছে এবার পেলভিস। পেলভিস লাইন কোন পর্যন্ত? 1, 2, 3, 4 নাম্বার সার্কেল, হ্যাঁ, 4 নাম্বার সার্কেলের এইরকম জায়গায় এসে তার হচ্ছে কোমরের লাইনটা আমি দিচ্ছি, ঠিক আছে। এই যে কোমরের লাইনটা দিলাম, কোমরের লাইনটা দেওয়ার পরে এরপরে হচ্ছে তার হিপের যে উত্তল অংশটা, পেলভিসের উত্তল অংশটা, সেটা টানলাম। পেলভিসের উত্তল অংশটা টানার পরে তারপরে হচ্ছে তার এখানে যেই থাই থেকে যে অংশটা আসবে, থাইয়ের অংশটা থেকে আমরা ঠিক এইরকম করে একটু এঁকে নিলাম।
নিয়ে এই জায়গাটা একটা ডিস্ক প্লেট থাকে, আমরা বলি ডিস্ক প্লেট, এরকম জায়গায় ডিস্ক প্লেট থাকে, প্রত্যেকেরই থাকে, আমাদের প্রত্যেকেরই পায়ের জয়েন্টের এরকম জায়গাটায় ডিস্ক প্লেট থাকে। আচ্ছা, ডিস্ক প্লেটের ঠিক এরকম জায়গায় আরেকটা সার্কেল দিলাম, এই পাশেও ঠিক আরেকটা সার্কেল দিলাম। সার্কেল দিলাম কেন? ওই যে বললাম হাতের এখানে যেমন জয়েন্টে সার্কেল থাকে, পায়ের এখানেও জয়েন্টও ঠিক একই রকম সার্কেল বিদ্যমান। আমাদের প্রত্যেকটা মানুষ এর থেকে বাইরে নই। আচ্ছা, তাহলে এই সার্কেলটা যে দিলাম, এই সার্কেলটা দিয়ে তারপরে হচ্ছে পায়ের লাইন টানছি, এই পাশেও পায়ের লাইন টানছি, ঠিক এই যে এই সার্কেল দুটোর মাঝামাঝি এই পর্যন্ত যখন আসছি তখন হচ্ছে তার হাঁটুর সার্কেল, তার হাঁটুর সার্কেল, নি জয়েন্ট যেটাকে আমরা বলি নি জয়েন্ট, এই নি জয়েন্টটা দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে তার পায়ের নিচের অংশ, তার পায়ের নিচের অংশ, এখানে হচ্ছে তার গোড়ালি বা হিলের যে জয়েন্ট, এই হিলের জয়েন্ট, এরপরে অংশ আসছে হচ্ছে টো, টো লাইনটা, এই যে ওভালটা দিয়েছিলাম শেষ ওভালটা, সেই ওভালের শেষ পর্যন্ত আমরা এই যে পায়ের লাইনটা টেনে দিলাম। ঠিক আছে, পায়ের লাইনটা এই পর্যন্ত এইভাবে টেনে দিলাম। এরপরে হাতের যে জয়েন্টটা, হাতের জয়েন্ট থেকে আমি আবার লাইন টানছি ঠিক কোমরের যে মাঝামাঝি, এই যে কোমরটা, তাই না, এই একদম কোমরের এই মাঝামাঝি পর্যন্ত তার হচ্ছে এলবো লাইন, এই যে কোমরের লাইনটা টানছি, এই যে মাঝখানে এলবো জয়েন্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে তার হাতের যে লাইনটা, হ্যাঁ, হাতের লাইন, এইখানে তার রিস্ট, এখানেও সেম, এখানেও এসে রিস্ট, এবং রিস্টের পরে হচ্ছে তার মূল হাত গঠন যেটা আসবে সেটা। হ্যাঁ, এবং এটা অবশ্যই থাই পর্যন্ত। ঠিক আছে, থাই, আমাদের হাতটা যেন বড় না হয়ে যায় আবার ছোটও না হয়ে যায়, সেই হিসাবে আমাদের ঠিক ওই রকম মাপটা রেখে দিতে হবে। এই যে হলো আমাদের মূল স্ট্রাকচার। স্ট্রাকচারটা যখন হয়ে গেছে তখন আমি এবার এটাকে সরিয়ে দিচ্ছি, পাশে রাখলাম, এটাকে টোটালটাকে ধরে গ্রুপ করলাম, গ্রুপ করে এবার এটাকে আমি ফাইনালাইজ করব, একটা ফাইন লাইনে দিব, উইদাউট পোশাক। হ্যাঁ, কোনো এটিয়ার বা ক্লথস আমি এখন অ্যাড করব না, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, কালারটা চেঞ্জ করে নিয়ে একটা গ্রুপ করব। তো ছোট্ট একটা লাইন দিয়ে প্রথমে এটাকে গ্রুপ করে গ্রুপের ভেতরে ঢুকে লাইনটাকে ফেলে দিলাম, এরপরে হচ্ছে ফাইনালাইজ করছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আসি চোখ। যেহেতু একটা মোটামুটি রিয়েলিস্টিক ক্যারেক্টার, তাহলে চোখটাকে আমাকে ঠিক সেইভাবে আঁকতে হবে। তো চোখ আঁকার নিয়মটা হচ্ছে আমরা সবাই তো সিম্পলি জানি যে চোখ পটল চেরা চোখ, ঠিক এরকম একটা হিউম্যান আইস আমরা আঁকি সাধারণত। উপরে একটা কার্ভ লাইন, নিচে কার্ভ লাইন, এবং উপরের কার্ভ লাইনটাকে আমরা ডাবল করে দিই। হ্যাঁ, সাধারণত ডাবল করি কেন? ডাবল করি হচ্ছে চোখের ওপরে একটা থিকনেস থাকে, থিকনেসটা হচ্ছে পাপড়ির জন্য। আমাদের যে পাপড়িগুলো আছে আমাদের চোখকে প্রোটেক্ট করে, চোখের মধ্যে যেন কোনো ধুলাবালি ময়লা যেন না যায়, আল্লাহ তাআলা আমাদের ঠিক সেভাবে প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে পাপড়ি দিয়ে। আচ্ছা, আমি এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, এই যে ব্ল্যাক কালার করে দিলাম এবং হোয়াইট কালার করে দিচ্ছি এটাকে, এই হলো চোখ। এরপরে আমি এটাকে ব্ল্যাক কালার করে নিয়ে আগে চোখের মণিটা আঁকবো। এরকম একটা গোল সার্কেল নিলাম, সার্কেলটাকে নিয়ে এটাকে প্রথমে গ্রুপ করলাম, এরপরে হচ্ছে আরেকটা সার্কেল করব। তো এটাকে আমি হোয়াইট করলাম এবং এটার বাইরের লাইনটাকে ফেলে দিলাম, এটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করে চোখের মণির উপর এটা রাখলাম, দুইটাকে মিলে একসাথে সিলেক্ট করে তারপরে আবার গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে ঠিক এইভাবে মাঝখানে সেট করে দিলাম। এই যে খুব সিম্পল ওয়েতে চোখ হয়ে গেল। হ্যাঁ, এবার টোটাল সবটাকে ধরে একসাথে গ্রুপ করলাম। এবার এটাকে একদম অল্টার চেপে ধরে এই পাশে নিয়ে আসলাম, কিন্তু কপি করে নিয়ে আসলে কি হবে, দুইটা চোখ তো একই রকম হয়ে গেল, কিন্তু আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, ট্রান্সফর্ম করলাম ফ্লিপ হরাইজন্টাল। এখন খেয়াল করবেন এই চোখের মণির হাইলাইট আর এই চোখের মণির হাইলাইট কি এক জায়গায়? সেম না,
রিভার্স করাতে চোখের মনির হাইলাইটটা দুই দিকে হয়ে গেছে, কিন্তু আলোর সোর্স হিসাব করলে চোখের মনির লাইটটা এক জায়গায় এইভাবে থাকবে না। হ্যাঁ, তাহলে আমি কি করব, এখন চোখের মনির হাইলাইটটা সরিয়ে দিলাম, দিয়ে এবার এই যে চোখ আঁকা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার ভ্রু আঁকার পালা। ভ্রু সহজ, খুবই সহজ, যেহেতু ছেলে ফিগার, তাহলে ভ্রুটা আমরা মেয়েদের মতো অত চিকন শেপের ভ্রু আঁকবো না, নর্মাল ভ্রু একদম একটু চওড়ার মধ্যে বোল্ডনেসটা যেন সবসময় থাকে, মাথাটা রাখতে হবে এটা, যেহেতু পুরুষ ফিগার। তাহলে এইভাবে আমরা ভ্রুর গঠনটা এঁকে নিলাম। এখানে একটু বাঁকা বাঁকা লাইন, আপনারা সবসময় খেয়াল করবেন যখনই বাঁকা লাইন থাকবে লাইনগুলোকে সিলেক্ট করে স্মুথ, এই যে এস, হ্যাঁ, স্মুথে দিবেন। স্মুথে কয়েকবার ক্লিক করলে আপনার পছন্দ মতন লাইনটা যখন আসবে তখন আপনি সেটা রাখবেন, আর যদি বেশি হয়ে যায় তাহলে কন্ট্রোল জেড দিয়ে দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা, এটাকে এবার আমি ব্ল্যাক করে দিচ্ছি ভ্রুটাকে, এই যে ব্ল্যাক করলাম। এবার ভ্রুটাকে কন্ট্রোল জি ধরে এটাকে গ্রুপ করলাম, এই পাশে নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম ফ্লিপ হরাইজন্টাল, এটাকে ঠিক প্লেসমেন্টে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, চোখ বরাবর বসিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে নাকের জায়গাটা আমরা ফেসে টিউটোরিয়ালে যদি দেখি, ফেসে টিউটোরিয়ালে আপনাদেরকে যদি দেখানো হয়, সেখানে দেখবেন যে নাকের 3টা বল থাকে। হ্যাঁ, নাকের 3টা বল বলতে এরকম জায়গায় একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, 3টা বলের সমন্বয়ে, 3টা বল বলতে 3টা সার্কেল। হ্যাঁ, 3টা সার্কেলের সমন্বয়ে আমরা একটা নাক এঁকে থাকি। খুব সহজ নিয়ম। এটা হচ্ছে আদর্শ ফিগারের ক্ষেত্রে, তবে আমরা যখন এক্সাজারেশনে যাই, হ্যাঁ, অতিরঞ্জিত কোনো ফিগারের ড্রয়িংয়ে যাই, তখন হচ্ছে এই জিনিসগুলো চেঞ্জ হয়। আচ্ছা, এইবারে হচ্ছে ওর বিয়ার্ড বা দাড়ি লাইন, গোফের লাইন, এই যে এই আসলো, এই লাইনটা কি জয়েন্ট হয়েছে। ওকে, এবার একটু ভাঙা ভাঙা যে লাইনটুকু আছে সেটাকে আমরা একটু ম্যানেজ করলাম। এরপরে পুরো লাইনটাকে ধরে হলটা চেপে ধরে এই পাশে নিয়ে আসছি, ঠিক সেম ওয়েতে এটাকে সিলেকশন অবস্থায় ট্রান্সফর্ম ফ্লিপ হরাইজন্টাল এই পাশে নিয়ে এসে আমরা সেট করে দিচ্ছি। বেশি হয়ে গেছিলো, তাহলে আমরা এটাকে ম্যানেজ করছি ঠিক এইভাবে। হ্যাঁ, ঠিক এইভাবে সমান্তরালভাবে আসছে কিনা। হ্যাঁ, তাহলে এই অংশটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। নাকের লাইনটা তাহলে একটু বাঁকা ছিল, মানে সেন্টার পয়েন্টে ছিল না, আমরা সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম, মানে এই নাকের যে বরাবর সেন্টার পয়েন্টটাকে ঠিক রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ঠোঁটের লাইন যে এই পর্যন্ত আমাদের ঠোঁটের লাইন ছিল, তাহলে ঠোঁটের লাইনটাকে আমরা কি করব, প্রথমে খুব সহজ করে একটা স্ট্রেট লাইন দিয়ে নিই, স্ট্রেট লাইন দেব। এবং একটা জিনিস খেয়াল রাখবো, স্ট্রেট লাইনটা চোখের মণি বরাবর যেমন থাকে, এই মণি বরাবর, এই চোখের মণি বরাবর। হ্যাঁ, ওকে, এই যে মণি বরাবর, এটা আরেকটু বড় দিই। হ্যাঁ, এই পর্যন্ত। এবার এটাকে ধরে একটু কার্ভ করে নিচে নামিয়ে দিলাম। এরপরে ঠোঁটের উপরের অংশ, এবার নিচের অংশ। ওকে, তাহলে ঠোঁটের উপরের অংশ এইভাবে আমরা একটু সাইজ করে নিচ্ছি, যেহেতু একবারে লাইন টেনে যখন আমরা নিয়ে আসি, একবারে মনের মতো লাইন আসে না, তখন সেটাকে একটু আমাদের প্রিসাইজ করে নিতে হয়। ওকে, আচ্ছা, প্রিসাইজ করে নিলাম যতটুকু সিম্পল ওয়েতে। হ্যাঁ, খুব বেশি জটিলতার মধ্যে যাব না, যতটুকু সিম্পল ওয়েতে করা যায় ততটুকুই। ঠিক আছে, এটাকে আরেকটু চাপিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ওকে, এইবার কানের লাইন, চোখ বরাবর কান, আমি বলেছিলাম চোখ বরাবর কানের লাইন এবং নাক বরাবর শেষ। হ্যাঁ, এই যে এখান থেকে কানের লাইন এসে এই বরাবর শেষ। আচ্ছা, কানের লাইনটাকে যেটুকু দিলাম, এরপরে হচ্ছে কানের ভেতরে ঠিক এরকম একটা গঠন থাকে। এরপরে কানটাকে আমি কি করছি, অল্টার চেপে ধরে ঠিক সেম ওয়েতে নিয়ে আসলাম কপি করে। এবার ফ্লিপ হরাইজন্টাল, হ্যাঁ, ট্রান্সফর্ম
ফ্লিপ হরাইজন্টাল, তাহলে ঠিক সেম প্লেসমেন্টে এখানে এসে আমি বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার দাড়ির নিচের অংশটা লাইনটা টেনে দিচ্ছি, বেশি গোল হয়ে যাচ্ছে, আর একটু স্ট্রেট লাইনের মধ্যে নিয়ে আসি। ঠিক আছে, এক্সট্রা লাইন্সগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো রাখবো না, এগুলো হচ্ছে ডাস্ট লাইন বলি আমরা সাধারণত। ডাস্ট লাইনগুলো খুব বিরক্ত করে আমাদের সাধারণত, এগুলো আমরা রাখি না। হ্যাঁ, এই যে ফেলে দিলাম। এবার এই লাইনটাকে অল্টার চেপে ধরে সেম ওয়েতে নিয়ে আসলাম এখানে, তারপরে এটাকে ট্রান্সফর্ম ফ্লিপ হরাইজন্টাল করে ঠিক এই জায়গাটায় এসে সেট করে দিলাম। তাহলে আমাদের দাড়ির লাইনটা হয়ে গেল, জয়েন্টটাকে ঠিক রাখলাম। ঠিক আছে, ওকে। এইখানে যে এক্সট্রা লাইন ছিল, এখানে কি এক্সট্রা লাইন ছিল, দুটো লাইন মেশে নিই, তাহলে মিশাই দিলাম। হ্যাঁ, এখানে মিশে ছিল, এই যে মিশিয়ে দিলাম। এটা লাইনটা টাচ করেনি, এই লাইনটাও কি টাচ করেছে? হ্যাঁ করেছে। ওকে, এবার মাথার চুলের গঠন। হ্যাঁ, চুলের গঠনে সাধারণত মানুষের কপালের এরকম একটা খাঁজ থাকে, কারো থাকে কারো থাকে না, আমি দিলাম, আপনারা নাও দিতে পারেন। এই দিলাম। ঠিক আছে, এখানে এক্সট্রা লাইন যেটুকু ছিল ধরে সিলেক্ট করে ফেলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখানে এক্সট্রা লাইন আছে, এই যে এক্সট্রা লাইন ফেলে দিচ্ছি। ওকে, এইবার চুলের লাইন, ছেলেদের চুলের লাইন একটা সিথি থাকে। হ্যাঁ, এইরকম একটা লাইন দিলাম। এখানে চুলের লাইন এই দিলাম। হ্যাঁ, আচ্ছা এক্সট্রা লাইন যেটুকু আছে, এই যে এটা ডিলিট করলাম, যেটুকু আছে সেটুকুই থাকলো। আচ্ছা এখানে সাধারণত আমরা কার্টুন ক্যারেক্টারে এরকম দুইটা চুল বের করে দিই, দেখতে ভালো লাগে। হ্যাঁ, এখানে এক্সট্রা লাইন আছে, এই যে ফেলে দিলাম। ওকে, মোটামুটি আমাদের ফেসের কাজটা শেষ। এইবার আমরা কি করব, এবার আমরা ফিগারের কাজে যাব। হ্যাঁ, ফিগারের কাজে যখন যাচ্ছি তখন আমরা এখান থেকে বলেছিলাম যে একটা হালকা কার্ভ লাইন থাকে। হ্যাঁ, আর একটু স্মুথ করি, এই যে স্মুথ কার্ভ লাইন। হ্যাঁ, স্মুথ কার্ভ লাইনটা যখন আসলো, এই এক্সট্রা লাইনটাকে ডিলিট করলাম। এবার ওপরের থেকে এই যে ওভালের ওপরে থেকে এই যে তার ঘাড়ের লাইন, হ্যাঁ ঘাড়ের লাইন, এক্সট্রা লাইনটুকু ডিলিট করলাম। এরপরে হচ্ছে তার হাতের যে জয়েন্ট লাইন, এখান থেকে এই যে হাতের জয়েন্ট লাইন, তারপরে হচ্ছে একটু ছোটো করে দেখে নিচ্ছি কী হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একটু পেশি থাকে না ছেলেদের যদি একটু পেশি থাকে তাহলে লাইনটাকে আরেকটু গোলগাল করে দিচ্ছি, এখানে একটু হালকা পেশির সাজেশন থাকে, এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এরপরে হাতের লাইন এই পর্যন্ত যখন আসছি, তারপরে হচ্ছে কনুই থেকে তার কবজির লাইনটা। হ্যাঁ, কনুই থেকে কবজির লাইনটা যখন আসছি, লাইনটাকে লাইনের সাথে লাইন জয়েন্ট করছি, এখানে জয়েন্ট করছি। ওকে, এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে হচ্ছে রিস্ট বা কবজির যে লাইনটা, সেই লাইনটা। হ্যাঁ, একদম সিম্পল ওয়েতে যদি আমরা করি তাহলে এই যে বৃদ্ধ আঙ্গুল, তারপরে হচ্ছে
একটা একটা করে আঙ্গুল করে দিচ্ছি। মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা। ওকে, এরপরে হচ্ছে এক্সট্রা লাইন্সগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এই পর্যন্ত দিলাম। হ্যাঁ, এটা একটু বেশি উত্তল ছিল, আর একটু কমিয়ে দিই। ওকে ওকে, এই পর্যন্ত আসলো। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু এই পাশে টাচ করছি না, কারণ হচ্ছে আমার যখন এই পাশটা হয়ে যাবে তখন আমি এই পাশে এটাকে শিফট করে নিয়ে আসবো। হ্যাঁ, কপি করে নিয়ে আসবো, সো দুই দিকে করার কোনো দরকারই নাই। আচ্ছা, কোমরের যে লাইনটা, সিম্পল লাইন, হিপের লাইন, হিপের লাইনের পরে এখান থেকে থায়ের লাইন। হ্যাঁ, থায়ের লাইন যখন আমি আঁকছি তখন এরকম জায়গা থেকে থায়ের এই পাশে লাইনটাও নিয়ে আসছি। পায়ের যে লাইনটা নিয়ে আসার পরে এরপরে হচ্ছে তার হাঁটুর লাইন, হাঁটু থেকে তার পায়ের নিচের অংশ, এরপরে পায়ের নিচের অংশ থেকে তার গোড়ালি, এই জায়গাগুলো আমি একটু ক্লিন করে নিয়ে আসি একবারে। পেলভিসের জায়গাটা ঠিক এরকম দেখে, থায়ের লাইনটা এরকম দেখে, তারপরে হচ্ছে হাঁটুর জয়েন্ট, তারপরে হচ্ছে তার গোড়ালি। হ্যাঁ, হিল। আচ্ছা, এই হিলের জায়গাটা থেকে আমরা এখানে কিন্তু দুইটা পার্টে ভাগ করে নিই। হ্যাঁ, সাধারণত দুইটা পার্টে ভাগ করে নিই, এবং এই জায়গাটা যে জয়েন্টটা, এখানে একটা উত্তল অংশ থাকে, ছোট করে দিই, এই যে এরকম একটা উত্তল অংশ থাকে, এখানে একটা উত্তল অংশ থাকে, কারণ হাড়ের যে জয়েন্ট, সেই জয়েন্টের জন্য এটা এরকম হয়। আচ্ছা, এই জায়গার যে জয়েন্টটা থাকে সেটা হচ্ছে ঠিক এরকম, আমি এটা একটু টেনে নিয়ে আসলাম, পর্যন্ত একটু টেনে নিয়ে আসলাম, এইখান থেকে ঠিক এইখান থেকে এইরকম একটা পার্ট থাকে। ঠিক আছে, ঠিক একটু চওড়া, সামনেটা একটু চওড়া, কারণ পার্সপেক্টিভ আসছে। হ্যাঁ, পার্সপেক্টিভ সম্পর্কে যাদের ধারণা না আছে তারা তো জানেন, আর যাদের ধারণা নাই তারা একটু জেনে নেবেন। পার্সপেক্টিভ মানে হচ্ছে বাংলায় বলে পরিপ্রেক্ষিত। সামনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যতটুকু উজ্জ্বল রং বা যতটুকু সাইজ, যত দূরে যাচ্ছে সেই রং আস্তে আস্তে হালকা হয় এবং সাইজটাও আস্তে আস্তে ছোট হতে থাকে। এই জিনিসটাকে আমরা বলি পার্সপেক্টিভ। আচ্ছা, এই যে পায়ের গঠনটা হলো, এরপরে হচ্ছে আঙ্গুলের গঠন। খুব সিম্পল ওয়েতে আঙ্গুলটা করব। এখান থেকে বৃদ্ধ আঙ্গুল, পায়ের যে বৃদ্ধ আঙ্গুলটা করলাম, একটু নামিয়ে দিয়ে এটাকে একটু গোল গাল করে নিচ্ছি, সাইজটা ঠিক রেখে। এরপরে হচ্ছে অন্য আঙ্গুলগুলো করবো। হ্যাঁ, 1 2 3 4 5, পাঁচটা আঙ্গুল যখন আমাদের ঠিক থাকছে, এই আঙ্গুলগুলোকে আমরা একটু গোল গোল করে সাইজ করে দিচ্ছি। এটাকে একটুখানি ঠিক করে এই লাইনটা ফেলে দিলাম, এই লাইনটাকে একটু স্মুথ করে সাথে মিশিয়ে দিই। এই খাঁজটা একটু দিলে ভালো হয়, এটা স্কার্ভের মতন। হ্যাঁ, যে ঠিক এইরকম। ওকে, এরকম। কনিষ্ঠ আঙ্গুলটা একটু ছোট হয়, সাধারণত এই রকম হয়। এইবার হচ্ছে আমরা সামান্য একটু নখের সাজেশন দিয়ে রেখে দিব, খুব ডিটেলে যাব না। হ্যাঁ, খুব ডিটেল কাজ করবো না, শুধু একটুখানি নখের সাজেশন এইটুকুখানি দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে পায়ের গঠন। আচ্ছা, পায়ের গঠনের এই জায়গাগুলোকে আর একটু প্রিসাইজ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে।
এই আর্মপিটের যে জায়গাটুকুকে আমরা এরকম করে রেখে দিলাম। আচ্ছা, পায়ের গঠন এই জায়গাটা আমরা এইটুকু জয়েন্টে রেখে দিলাম। আচ্ছা, এইবার আমি কি করছি, এই অংশটাকে টোটাল কপি করে এই পাশে নিয়ে আসছি। এই যে টোটাল কপি করে নিয়ে আসলাম। এবার সিলেকশনটা চলে গেছিলো, আবার সিলেক্ট করলাম। সিলেকশন করে তারপরে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ হরাইজন্টাল করে তারপরে ঠিক এই পাশে নিয়ে এসে ওকে সেট করে বসিয়ে দিচ্ছি। ওকে, ওকে। আচ্ছা, এখানে লাইন দুইটা চলে আসছে, একটা লাইন আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমাদের আউটলাইন। হ্যাঁ, একটা ফিগারের টোটাল আউটলাইনটা আমরা এবার বের করে নিয়ে আসলাম। তাহলে কয়টা স্টেপ হলো? 3টা স্টেপ, তাই না? এবার 3টা স্টেপের পরের স্টেপটা কি হবে? পরের স্টেপটা হবে কি, আমি এটাকে পোশাক পরাই দিচ্ছি। আমি একবারে পোশাক পরাতে পারতাম, কিন্তু এইভাবে যখন আমি একটা স্ট্রাকচার দাঁড় করাই নিই, তখন হয় কি, আমি যে কোনো পোশাক পরাতে পারবো যে কোনো ওয়েতে। তাহলে আমার এইটা মূল স্ট্রাকচারটা যদি থাকে, আমি এটাকে শার্ট প্যান্ট পরাই তোফা ভদ্রলোক পরাই দিতে পারবো, আবার একে একদম খেটে খাওয়া কামলা মানুষ, কৃষক, মজুর যা পারি তাই করতে পারবো। হ্যাঁ, যেমন ইচ্ছা তেমন সম্ভব। তাহলে একে আমি যদি একদম বাংলাদেশি নর্মাল একটা খেটে খাওয়া মানুষের মতন করে যদি করতে চাই, তাহলে ওরকম করলাম। অথবা আমি একদম নর্মাল একটা ফিগারে যদি নিয়ে আসি, সাধারণ একটা মানুষের ফিগার, একদম সিম্পল ওয়েতে, তাহলে তাকে আমি একটা শার্ট পরিয়ে দিই, সিম্পল শার্ট। আচ্ছা, কলারের যে অংশটা, পিছন থেকে কলারের সামনের অংশটা নিয়ে আসলাম। এবার পিছন থেকে কলারের আরেকটা পার্ট নিয়ে আসলাম। এরপর এই যে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, জয়েন্টের এবার এক্সট্রা লাইনগুলো আমি ডিলিট করছি। এক্সট্রা লাইন যেগুলো থাকবে একদমই সাথে সাথে ডিলিট। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে সেম থিংস, আমি এই পাশটা কিন্তু করব না, এক পাশ করব ঠিক ওইটার মতন করে, টাইম সেভ হবে। হ্যাঁ, টাইম সেভিংটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রফেশনালি কাজ করব যখন, টাইম সেভিংয়ের বিষয়ে আমরা খুবই সচেতন থাকব। আচ্ছা, এরপরে হচ্ছে শার্টের ওপরের যে পার্টটা একটু হলেও উত্তল অংশ থাকবে, সামান্য। হ্যাঁ, সামান্য। কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা কাপড় পরি, তার একটা থিকনেস আছে, সেই থিকনেসটাকে আমরা অ্যাভয়েড করব না। ঠিক আছে, হাতের লাইনের থেকে এই থিকনেসটা একটু উপরে আসলো। আচ্ছা, এরপরে এখানে একটু লাইন আছে, এই যে। এরপরে হচ্ছে তার জামার হাতার অংশ এই পর্যন্ত রেখে দিচ্ছি, এই পর্যন্ত রেখে দিচ্ছি। এরপরে বাকি অংশটা আমাদের যেটুকু দরকার নাই, অপ্রয়োজনীয় লাইনগুলো আমরা সব সময় একদম ক্লিন আপ করতে করতে চলে যাব। হ্যাঁ, এখানে লাইন ছিল, অপ্রয়োজনীয় লাইন কোনোটাই আমরা রাখবো না। ওকে, এই পর্যন্ত রাখলাম। হাত গেল। শার্টের নিচের অংশ, ওই যে বললাম থিকনেস, এই রাখলাম। একটু বেশি চওড়া যদি মনে হয় আর একটু চাপিয়ে দিই। এইটুকু রাখলাম, এইটুকু রাখলাম। এই অংশটা চাপিয়ে দিলাম, মুছে দিলাম। আচ্ছা, শার্টের নিচের অংশ। আচ্ছা, এই পাশ থেকে শার্টের নিচের অংশে ঠিক এই রকম একটা অংশ থাকে, এক্সট্রা লাইন মুছে দিচ্ছি। এক্সট্রা লাইন যা আছে, এক্সট্রা লাইন সবই মুছে দিচ্ছি। হ্যাঁ, ওকে।
এইটুকু গেল। এইবার হচ্ছে তাকে যদি আমি একটা লুঙ্গি পরা যদি ফিগার করে দিই তাহলে সেটা কেমন হবে, এখান থেকে এই দিলাম, এখানে একটা কার্ভ থাকবে। হ্যাঁ, এরপরে হচ্ছে এই লাইনটুকু দিলাম। এরপরে বাকি কাজটা আমরা করছি কীভাবে দেখি। বাকি কাজটা করব হচ্ছে এই লাইনগুলো যখন আমরা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, এই লাইনটা সমান হয়ে গেছে, এটা সমান হবে না। হ্যাঁ, এটা কেমন হবে দেখাচ্ছি। এইখান থেকে আসবে, কারণ শার্টের একটা আলাদা উত্তল অংশ থাকবেই। হ্যাঁ, এটাকে অ্যাভয়েড করা যাবে না। আচ্ছা, এরপরে কি করছি, এরপরে হচ্ছে আমার এই অংশটুকু লাগছে না, আমি ডিলিট করে দিলাম। এই অংশটুকু আমার একেবারেই লাগবে না। তাহলে আমি এইখান থেকে এই পর্যন্ত নিলাম, অল্টার চেপে ধরে আবার এই পাশে নিয়ে আসলাম। এরপরে আমি অ্যারেঞ্জ ফিট হরাইজন্টাল, তাহলে এই যে সেট করে নিয়ে আসলাম, একদম সুন্দর করে বসায় দিব। ওকে, বেশি চওড়া মনে হচ্ছে, একটু চাপিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ব্যাস, এই চাপিয়ে নিয়ে আসলাম। এবারে একটা লাইন আমি ডিলিট করব, এটাকে এর সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এই যে অ্যাডজাস্ট করলাম। ওকে, আচ্ছা, অ্যাডজাস্ট করার পরে এইবার লুঙ্গি যেটা আমি এঁকেছি, লুঙ্গিতে কি থাকে, অনেকগুলো কুচি থাকে সামনে, তাই না? এরকম 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 তিনটাই দিই বা চারটাই দিই। আচ্ছা, তিনটাই থাকুক, বেশি দেওয়ার দরকার নেই। সব কটার কার্ভ লাইন যদি সমান হয়ে থাকে তাহলে একটু চেঞ্জ করে দেন, দেখতে ভালো লাগে, একঘেয়েমি থাকবে না। হ্যাঁ, আমরা কিন্তু ছবি আঁকার সময় একটা জিনিস সবসময় মনে রাখি, একঘেয়েমি বা বটমনেস থেকে কিন্তু বের হওয়ার চেষ্টা করি সব সময়, বটমনেসটা রাখি না, হামড্রাম বলি যেটাকে। হ্যাঁ, হামড্রাম বলি, এটাকে আমরা সবসময় অ্যাভয়েড করি। আচ্ছা, এক্সট্রা লাইন্স যেগুলো যেগুলো থাকবে, অলওয়েজ এক্সট্রা লাইন্সগুলো আমরা সবসময় ক্লিন করে ফেলবো। ওকে, এই গেল। এরপরে হচ্ছে লুঙ্গি যদি হয় তাহলে লুঙ্গির একটা স্ট্রাইপ থাকে, তাই না? স্ট্রাইপ, চেক, নানান রকম থাকে। তাহলে সেই জিনিসটা যদি করি তাহলে এই দুইটা লাইন দিলাম, এই দুইটা লাইনকে আমি অল্টার চেপে ধরে কপি করে করে নিয়ে আসছি। হ্যাঁ, বারবার আঁকার তো কোনো প্রয়োজন নাই, আমরা কপি করে নিয়ে আসলে জিনিসটা টাইম সেভিং হচ্ছে। ঠিক আছে, এইটুকু নিয়ে আসার পর যদি দেখি যেটা অ্যাডজাস্ট হচ্ছে না, একটু সাইজটা বড় করে দিলাম, কিউ ধরলে, হ্যাঁ, কিবোর্ডে কিউ চাপলেই এটা হয়ে যায়। আচ্ছা, আবার অল্টার চেপে ধরলাম, এই পাশে নিয়ে আসলাম, কিন্তু এই পাশে লাইনটা আমার এইদিকে আসবে, এটা কিন্তু এইদিকে, তাহলে একটু ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এটাকে এই পাশে ঠিক একই জায়গায় নিয়ে আসলাম। আবার অল্টার চেপেই ধরে রাখছি, আমি অল্টারটা চেপে ধরে রেখেছি, নিয়ে আসলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এই গেল। এরপরে হচ্ছে এই পাশে যে এক্সট্রা লাইনগুলোকে আমি ডিলিট করছি। ওকে, আর এই পাশে ডিলিট করার কোনো প্রয়োজন নয়, এটাকে টেনে নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসছি। কেন নিয়ে আসছি একটু পরে দেখাচ্ছি, কেন নিয়ে আসছি। এটাও নিয়ে আসি, দুই পাশেই ঠিক একই রকম নিয়মে। হ্যাঁ, এই পাশে আসছিল, এটা কিউ চাপ দিয়ে একটু বড় করে নিই, তাহলে সুবিধা হবে। এই পাশে এক্সট্রা লাইনটাকে ডিলিট করলাম, এই নিলাম, এই নিলাম, এই নিলাম, এই নিলাম। ওকে, এই পাশে লাইনগুলো আমরা ডিলিট করছি, এক্সট্রা লাইন কোনোটাই রাখবো না। ওকে, এক্সট্রা লাইন কোনোটাই রাখবো না। ওকে,
এই যে লাইনগুলো দিলাম, এই লাইনগুলোকে এবার কার্ভ করে দিচ্ছি, কারণ এখানে ফোল্ড, কাপড়ের যে উত্তল ফোল্ড অংশটা থাকবে, সেই ফোল্ডের অংশটা আমরা ঠিক এইভাবে বের করে দিলাম, এই যে। ওকে, যখন ফোল্ডটা ঠিক মতো হচ্ছে না, স্মুথ লাইনে যাব। হ্যাঁ, এই যে ফোল্ড যখনই ঠিক মতো না হবে, তখনই স্মুথ লাইন দিয়ে সেটাকে ঠিক করতে হবে। এই লাইনটা এখানে ডিস্টার্ব করছিল। ওকে, এক্সট্রা লাইন ডিলিট। আচ্ছা, এক্সট্রা লাইন ডিলিট। ওকে, আমাদের বাংলাদেশের একজন নর্মাল খেটে খাওয়া মানুষের মতন একটা ফিগার হলো। এই ফিগারটাকে যদি এখন আমরা রঙে যাই, কালারে যাই, হ্যাঁ, কালারে যদি যাই, তাহলে একদম মাথা থেকে যদি কালারে যাই, হেয়ার কালার সাধারণত আমরা ব্ল্যাকই দিই, বাংলাদেশি হেয়ার কালার যেটা হয়, এই যে ব্ল্যাক কালার দিলাম। কিন্তু ব্ল্যাক কালার দেওয়ার পরে সাধারণত আমরা যেটা করি, ব্রাশ টুল দিয়ে একটু ছোটো করে নিই ব্রাশটা, এরকম করে কিছু লাইন দিয়ে দেই। হ্যাঁ, লাইন দিলে আমাদের দেখতে সেটা ভালো লাগে, একটু হাইলাইটের বিষয় থাকে। হ্যাঁ, এইটুকু হলেই চলবে, আর কোনো দরকার নাই। এবার হচ্ছে স্কিন টোনে যখন আমরা যাব, তখন হচ্ছে আমাদের বাঙালি স্কিন টোন যেটা হয়, সেটা হচ্ছে এই টাইপের একটু ব্রাউন। হ্যাঁ, এই টাইপের একটু ব্রাউন, একটু ডার্ক ব্রাউন, এই টাইপের কালারে আমরা সাধারণত স্কিন টোনটা পছন্দ করি। আচ্ছা, ঠোঁটের লাইন, ঠোঁটটাকে আরেকটু সুন্দর করি। এইখানে আমি অলটা চেপে ধরে একটু কার্ভ করে দিলাম। হ্যাঁ, এই যে, এই যে, হ্যাঁ, তাহলে কি হলো, এই ভাঁজটা তৈরি হলো। এই ভাঁজটা এমনি এমনি তৈরি হতো না, হয় আমাকে এঁকে নিতে হতো, অথবা আমি অলটা চেপে ধরে যেটা করলাম ঠিক সেইভাবে। এই জায়গাটা আর একটু উত্তল করে দিই, ব্যাস। হ্যাঁ, এইটুকু। ওকে, হ্যাঁ, এইবার হচ্ছে কালারের ক্ষেত্রে ঠোঁটের রং একটু রেডিশের দিকে যদি যাই, এইরকম একটা কালার দিই। উপরের ঠোঁটের রং একরকম হবে, নিচের ঠোঁটের রং কিন্তু প্যালেট থেকে আমরা দেখি একটু ফেড হবে। হ্যাঁ, একটু ফেড, এই যে হালকা, আর একটু হালকা করে দিই, এই যে এইটুকু। আচ্ছা, এবার দাড়ির রং ডেফিনেটলি ব্ল্যাক দাড়িটার পরে এখানে আর তেমন কিছু হাইলাইটের প্রয়োজন আছে কি, নাই বোধহয়। আচ্ছা, এবার স্কিন টোনটাকে আমি দিচ্ছি। আচ্ছা, এখানে নিশ্চয়ই ব্লকেজ আছে, কোনো একটা জায়গায় ফাঁকা আছে। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় ফাঁকা আছে।
সব জায়গাগুলো আমরা সুন্দর করে চেক করে নিচ্ছি। লাইন চেকের অনেকগুলো নিয়ম আছে, আমি এভাবে প্রেফার করি, সবসময় এভাবে করে অভ্যস্ত, কিন্তু আপনারা অন্যভাবেও করতে পারেন, অনেকভাবে নিয়ম আছে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস আমরা এখানে মিস করেছিলাম, সেটা হচ্ছে বোতাম। আচ্ছা, বোতাম যদি দিই, এভাবে কালারটা আমি চেঞ্জ করে দিব পরে। আপাতত এটাকে বোতামের কালার কি দিব, ব্ল্যাক দিই, অথবা হোয়াইটই যদি থাকে হোয়াইটই থাকুক, হোয়াইট থাকলেই ভালো। ওকে, এটাকে কপি করে নিয়ে আসছি। ব্যাস এই পর্যন্ত রাখি। ওকে, শার্টের যদি রং হয়, শার্টের রং কী দেওয়া যায়, শার্টের রং যদি দেই অ্যাশ কালার, ব্লু শার্ট। আচ্ছা, গ্রিনের দিকে যাচ্ছি, এটা অ্যাশের দিকে চলে যাচ্ছে, একটু ম্যাচিওর কালারের দিকে, এরকম একটা ডার্ক গ্রিনে দিয়ে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে স্কিন টোন। আচ্ছা, এখানে কেন টোনটা বসছে না, ওকে, এরপরে হচ্ছে তার লুঙ্গির কালার সাধারণত এরকম একটু উজ্জ্বল নীল হয় অথবা ব্রাউনের দিকে যায়। হ্যাঁ, আমরা যদি একটু ইয়লিশের দিকে যেতে চাই, ইয়লিশ, এই টাইপের ইয়েলো কালার, আর একটু ম্যাচিওর কালার দিকে যাই, এরকম একটা কালার যদি দিই, তাহলে এরকম দিলাম। মাঝখানের স্ট্রাইপটাকে একই কালার গ্রেডিশনের মধ্যে রেখে যদি আর একটু ডার্ক, একটু রেডিশের দিকে যাই, এরকম একটা কালার দিয়ে দিই। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের 4টা স্টেপে কীভাবে একটা ফিগারকে দাঁড় করাতে হয় আমরা দেখে নিলাম। ওকে, তাহলে এই পর্যন্তই আজকে। আমরা এটাকে টার্ন অ্যারাউন্ড করতে পারবো, অথবা এটাকে লাইট অ্যান্ড শেড, আমরা লাইট অ্যান্ড শেড তেমন দিই না এখানে, কিন্তু চাইলেই দেওয়া যাবে। আর এরপরের স্টেপগুলোকে আমরা আরেকটা টিউটোরিয়ালে পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।